মানুষ খেপো দানব। এসএসসি পরীক্ষা শেষ, কি করব ভেবে পাচ্ছিলাম না। একদিন আম্মা বলল, চল আমরা সবাই আমার ফ্রেন্ডের বাড়ি থেকে বেরিয়ে আসি। আমি, আম্মা, বটুল আর হাদি মামা সবাই মিলে কিশোরগঞ্জের পাকুন্দিয়া আমার আম্মার ফ্রেন্ডের বাড়ি বেড়াতে গেলাম। হই হই রে করে দিনগুলো খুব ভালোই কাটছে। এর মাঝে একদিন ওই এলাকায় মাইকে প্রচার হচ্ছে যাত্রা হবে। আমরা খুবই উৎফুল্ল হয়ে গেলাম। রাত্রে আমি, মামা আর নয়ন ভাই, স্বপন ভাইও ছিল, আর সাথে শরীফ, আরো তিনজন মিলে রওনা হলাম যাত্রা দেখবো বলে। মোটামুটি 3 কিলোমিটারের রাস্তা। তার মাঝে নাকি আবার একটা নদী পার হইতে হবে। প্রচন্ড শীত। কোলা গলায় গান ছেড়ে নদীর পাড় দিয়ে চলছি। পাশে ঘন কাশবনের ফাঁক দিয়ে মাঝে মাঝে একজোড়া দুজোড়া চোখ এসে উকি দেয়। উকি দিয়ে শিয়ালগুলো পাশের ঝোপে হারিয়ে যায়। মামা বলল, শিয়ালেরা রাত্রে নদীর পাড়ে আসে কাঁকড়া খাওয়ার জন্য। আমরা মূল নদীর ঘাটে এসে পৌঁছালাম। দেখি মাঝি নাই, কিন্তু নৌকা আছে। আমরা মাঝিকে ডাকাডাকি করতে লাগলাম। কিছুক্ষণ পর মাঝিকে দেখলাম কাশবন থেকে বেরিয়ে আসলো। কিছুটা অপ্রকৃতিও কি লেগেছিল মনে নাই। নদী পার হলাম আরো 1 কিলোমিটার। এবার কিন্তু সোজা কাশবনের ভিতর দিয়ে যেতে হবে। ছোট একটা রাস্তা, বোঝাই যাচ্ছে একাই কাশবন ছিল। মানুষ হাঁটতে হাঁটতে কিছুটা রাস্তা হয়ে গেছে। হালকা চাঁদনি, দুই ধারের কাশের জন্য দুই পাশে কিছুই দেখা যাচ্ছে না, শুধু সামনে আর পিছনে দেখা যাচ্ছে। কিন্তু সামনের পিছনের দুই পাশে শুধু অন্ধকার আর অন্ধকার, কেননা চাঁদের আলো এত নিচে এসে পৌঁছাচ্ছিল না। আমরা সবাই হাঁটছি তো হাঁটছি, কুয়াশা পরে দুই পাশে কাশগুলো কিছুটা নুয়ে পড়েছে, ফলে হাঁটার সময় আমাদের মুখে এসে লাগছে। খুব বিরক্তকর একটা ব্যাপার। অনেকক্ষণ যাবৎ আমি একটা ব্যাপার খেয়াল করলাম, আর সেটা হচ্ছে কিছুক্ষণ পরপরই কাশবনের ভিতরে একটা শব্দ হচ্ছে। শেষবার যখন শব্দটা শুনলাম, তখন আমার মনে হলো কিছু একটা আমাদের সাথে সাথে চলছে, আর কিছুক্ষণ পর পর শব্দটা শুনিয়ে কি যেন বোঝাতে চাচ্ছে আমাদের। তবে একটা অদ্ভুত ব্যাপার হলো, একটা নির্দিষ্ট সময় পর পর এই একই শব্দটা শোনা যাচ্ছে। বন জঙ্গল পরিষ্কার করে করে সামনে যাওয়ার যে শব্দটা, ঠিক সেরকম শব্দ। আমি কিছুটা ভয় পেয়ে গেলাম, তবে কারো কাছে কিছুই বললাম না, কাউকে বুঝতে দিলাম না। সোজা সামনে হাঁটছি। থেকে থেকে শব্দটা আমি ঠিকই শুনতে পাচ্ছি। একটা জিনিস খুব অদ্ভুত লাগছিল, সেটা হচ্ছে যে সবাই কেমন যেন নির্বিকার, কেউ কি কিছু শুনতে পারছে না। তাহলে কি আমি শুধু একাই শুনতে পাচ্ছি? এটা কি আমার হ্যালুসিনেশন? মানুষের চেঁচামেচি শোনা যাচ্ছে দূর থেকে। আমি আর মামা ছাড়া আর বাকি সবাই দেখি দৌড় দিল। আমরাও পিছনে পিছনে দৌড়াতে লাগলাম। দৌড়াতে 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 যাত্রা স্থানে চলে আসলাম এবং সেখানে গিয়ে মোটামুটি সামনেই বসলাম। সবাই চিৎকার চেঁচামেচি করছে। এর মাঝে আয়োজকদের একজন এসে বলে গেল চুপ করার জন্য, এখানে নাকি যাত্রা শুরু হবে। 5 থেকে 10 সেকেন্ড চুপ ছিল, আবার চিল্লাচিল্লি শুরু করলো। এবার স্থানীয় চেয়ারম্যানের অনুরোধে সবাই চুপ হয়ে গেল। একটু পর নূপুরের আওয়াজ শোনা যাচ্ছে, বাদ্যযন্ত্র বেজে উঠল। নাচ শুরু হবে মনে হচ্ছে। সে কি নাচ! নাচের তালে তালে দর্শকরা সবাই উন্মাতাল হয়ে উঠল। মামার দিকে তাকিয়ে দেখি বসে বসে লাফাচ্ছে। মামা আমার দিকে তাকিয়ে কিছুটা লজ্জা পেল। কেউ কেউ টাকাও ছুঁড়ে মারছে। নৃত্যশিল্পী টাকা কুড়িয়ে একটা নির্দিষ্ট স্থানে রেখে দিচ্ছে।
মামাকে দেখি বাসা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাফাচ্ছে, বসা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাফাচ্ছে। এদিকে দর্শকরা সরাসরি যাত্রা স্টেজে উঠে যাচ্ছে, লাফাচ্ছে। এর মধ্যে আয়োজককারীদের মধ্যে থেকে একজন এসে অনুরোধ করে যাচ্ছে শৃঙ্খলা বজায় রাখার জন্য। হয়তো ঝামেলা কার সহ হয়। কেউ একজন ওই আয়োজককারীর গায়ে জুতা ছুঁড়ে মারল। স্বেচ্ছাসেবক দলের 8-10 জন মিলে একটা লোককে শনাক্ত করে মার শুরু করলো। সাথে সাথে দর্শকরাও ঝাঁপিয়ে পড়লো। মুহূর্ত মাঝেই হাজার হাজার মানুষ দৌড়াদৌড়ি শুরু করলো। শরীফ স্বপন বলল, মামা দৌড় দেন, বিরাট মাইর লাগবো এখানে, এই এলাকা খুবই খারাপ। আমরা দৌড় লাগালাম। শরীফ স্বপনরা সামনে দিয়ে, আমরা পিছন দিয়ে দৌড়াচ্ছি। দৌড়াচ্ছি পিছন দিয়ে ধর ধর এরকম বলে বলে তারা দিচ্ছিল। তো দৌড়াতে দৌড়াতে আমরা নৌকার ঘাটে চলে আসলাম। মানিকে দেখতে পাচ্ছি না। এরকম হাজারো চিৎকার কানে ভেসে আসছে। পিছনে তাকিয়ে দেখি হাজারো মানুষ দিক বেদিক হয়ে দৌড়াচ্ছে। আমরা তখন রাস্তা ছেড়ে কাশবনের ভিতর দিয়ে হামাগুড়ি দিয়ে দিয়ে আগাচ্ছি। মামার জুতা ছিঁড়ে গেছে। বেচারা ওই জায়গায় বসে জুতার জন্য সুখ করা শুরু করলো। মামা আমার ভীষণ কিপুন ছিলেন। আমরা মামাকে ধরে টেনে হিস্ট্রির ভিতরে যাচ্ছি। ধীরে ধীরে ধর আওয়াজটাও কমে গেল। আমরা নদীর পাড়ে এসে দাঁড়ালাম। হালকা চাঁদনি রাত, ঘাটে কেউ নেই। সহজেই বুঝতে পারলাম ভয়ে কেউ এদিকটা আসেনি। শরীফ বলল, এখানে দাঁড়ানো মোটেও নিরাপদ নয়, যে কোনো ভাবেই নদী পার হতে হবে। আমি আবার সাঁতার জানি না। মামা বলল, ভাগ্নে তুমি আমার কাঁধে ওঠো। আমি রাজি হলাম না। আমি সারা জীবন সব জায়গায় মাতাব্বরি করতাম, শুধু পানি ছাড়া। কেননা হাজার চেষ্টা করেও যে সাঁতারটা শিখতে পারলাম না। আমার সব সময় ভয় বেশি পানিতে লাগে। নিচ দিয়ে যদি কেউ টান দেয়। সবাই আমাকে অনেক বোঝানোর পরও রাজি হলাম না। সবাই নদীর পাড়ে দাঁড়িয়ে আছে। একটা অজানা আতঙ্ক সবার ভিতরে কাজ করছে। আল্লাহ আল্লাহ, সবাই একটু ছড়ানো ছিটানো থাকলেও দেখলাম মুহূর্তের মাঝে একসাথে জড়ো হয়ে গেল। শব্দটার উৎপত্তি বোঝার চেষ্টা করতে লাগলাম। এরপর মাঝে শুনলাম, লা ইলাহা ইল্লাল্লাহু। কাল্পনিক ভিতর দিয়ে যে রাস্তাটা চলে গেছে সেদিকে একটা ক্ষীণ আলোর রেখা কাল্পনিক উপর দিয়ে দেখা যাচ্ছে। আমরা সবাই সেদিকে তাকিয়ে রইলাম। আলোর তীব্রতা এবং শব্দের তীব্রতা বেড়েই চলছে। সবাই এক দৃষ্টিতে ওই দিকে তাকিয়ে আছি। দেখি দুজন মানুষ ওই কাশবনের পথ দিয়ে বের হয়ে আসছে। দুজনের হাতে 2টি হারিকেন। পিছনে চারজন কাঁধে করে একটি খাটিয়া নিয়ে আসলো, সাদা কাপড়ে ঢাকা। বুঝলাম কোন লাশ নিয়ে এসেছে। তার পিছনে আরো 2জন হারিকেন হাতে। অবাক হয়ে গেলাম। আসসালামু আলাইকুম। সবাই সালামে জবাব দিলাম। সবার চোখে মুখে উৎকণ্ঠা স্পষ্ট। আমি একটু হাত বাড়িয়ে গিয়ে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার বলুন তো? সবচেয়ে বৃদ্ধ যে লোকটা, সেই বলল, মৃত ব্যক্তিটি হলো এই এলাকার জামাই। শ্বশুর বাড়িতে এসেছিল, সাপের কামড়ে সন্ধ্যায় মৃত্যু হয়েছে। এখন ওই পারে নিজ বাড়িতে নিয়ে যাওয়া হবে দাফনের জন্য। সবার জড়তা মনে হয় একটু কাটলো। বাবা নৌকা নাই? একজন প্রশ্ন করলো। না চাচা, দেখি না তো। ঠিক আছে, তাহলে আপনারা এখানে লাশের পাশে দাঁড়ান, আমরা গিয়ে নৌকা নিয়ে আসছি। এটা কি কয়? মাথাটা আবার ঝিমঝিম করে উঠলো। একটু সন্দেহ লাগছিল। শেষে আমি বললাম, আপনারা 4জন এবং আমরা 4জন মিলে গিয়ে নৌকা নিয়ে আসবো, আর বাকি সবাই এখানে থাকুক। চাচা মনে হয় আমার মনের কথা বুঝতে পারলো। চাচার মুখে যে হাসিটা দেখলাম, সেই হাসির রহস্য হাজার রকম হতে পারে। আমরা 8জন মিলে রওনা হলাম। নদীর পার ধরে হাঁটছি, সাথে 2টি হারিকেন। চাচা মনে হয় মাঝির বাড়ি চিনে। সেই দেখলাম চিনিয়ে নিয়ে যাচ্ছে। একটা জায়গায় এসে চাচা থামলো। টর্চ লাইট নিয়ে দেখলাম ঘাটে ওই বিশাল নৌকাটা বাঁধা আছে। জায়গাটা অনেক অন্ধকার। নদীর পাড়ের উপরে বাড়ি ঘরও আছে, কিন্তু মনে হচ্ছে যেন মৃত্যুকুয়ী। কিছুটা ভয় লাগছে।
একটা পেঁচা উড়ে গেল, পানিতে কিছুটা পড়া শব্দ। এরপর ওই চাচা ডাকলো, হাইল্লা ভাই, হাইল্লা ভাই। বুঝতে পারলাম মাঝির নাম হালিম। কোনো সারা শব্দ নেই। চাচার আগে বলতে লাগলো, সবাই কি মেয়েরা ভূত হয়ে গেছে? শেষে আমরা এই নৌকা নিয়ে আসলাম। অনেক বড় নৌকা, নৌকার ছাদ নেই, উপরে কাঠ দিয়ে মেঝে করা হয়েছে, তবে মাঝখানে 4 হাতের মতো জায়গা ফাঁকা। পানি সেচের সুবিধার জন্য একটা করা হয়। আমরা এই ফাঁকের এক পাশে বসলাম, অন্য পাশে ওরা। আমি নৌকার শেষ মাথায় বসলাম। নৌকা যখন ছাড়বে ঠিক তখনই কাশবনের ভিতর থেকে একটা আওয়াজ আসলো, বাবার আমার একটু নিয়ে যাও। টর্চ মেরে দেখি এক বৃদ্ধ লোক। ভাবলাম, এত রাতে আমরা নিয়ে না গেলে বেচারা কিভাবে পার হবে। তাই আমি সবাইকে অনুরোধ করলাম নেওয়ার জন্য। নৌকাটা ভাসিয়ে লোকটি লাফ দিয়ে নৌকায় উঠলো। নৌকাটি দোলনার মতো দোল খেতে লাগলো। আমার কাছে মনে হলো সবাই নৌকায় ওঠার পর নৌকাটি যতটুকু ডুবলো না, ওই লোকটি ওঠার পর আরো বেশি ডুবলো। লোকটি লাশের ঠিক পায়ের কাছে বসলো। নৌকা চলতে লাগলো। খুব বেশি বড় নদী না, কিছুটা স্রোত আছে। মনের ভিতর অজানা আশঙ্কাটা যতই বলে থাকার চেষ্টা করছি, ততই মনে পড়ছে এই হালকা চাঁদনি রাতে কাশবনের উপরে কুয়াশার ধোয়া যে মায়াবী জল সৃষ্টি করেছে, তা আলিফ লায়লার কথা মনে করিয়ে দিল। ভয় কাটানোর জন্য মনে মনে গান গাওয়াটার চেষ্টা করলাম। জোর করে কিছুটা অন্যমনস্ক হয়ে যেতে চাইলাম। দূরে ভেসে যাওয়া কলা গাছ রূপী লাশগুলোকে একমন দেখছিলাম। হঠাৎ যে নৌকা চালাচ্ছিল তার বিকট চিৎকার, কেউ একজন পানিতে ঝাঁপিয়ে পড়ার শব্দ। আমি ঘুরে তাকাতে তাকাতে সমস্ত নৌকাটা ধরে উঠলো, যেন কোনো নীল দরিয়ায় নৌকাটা ঝড়ের কবলে পড়েছে। সবাই লাফিয়ে পানিতে পড়ছে। মামা চিৎকার করে পানিতে লাফ দেওয়ার জন্য বলছে। আমি উঠে দাঁড়ালাম। নৌকার শেষ মাথায় টর্চ লাইট মেরে দেখি বৃদ্ধটি লাশের একটি পা ধরে পায়ের মাংস খাচ্ছে। পায়ের হাড়টি স্পষ্ট দেখতে পাচ্ছি। বৃদ্ধটির মুখে আলো পড়তেই আমার দিকে তাকিয়ে রইল। চোখ থেকে নীল আলো বিচ্ছুরিত হচ্ছে। মুখে রক্তের দাগের মতো এবড়ো থেবড়ো মাংস লেপটানো। বিভৎস দৃশ্য। বমি আসতে লাগলো। আমি জোর করে চেষ্টা করছি সবকিছু আটকিয়ে রাখতে। তীরের দিকে তাকালাম। বুঝতে পারছি এতটুকু সাঁতার দিয়ে পার হওয়া আমার পক্ষে সম্ভব না। সবাইকে দেখলাম চিৎকার করছে আর দৌড়াচ্ছে। আমি বৃদ্ধের দিকে টর্চ লাইট মেরে দাঁড়িয়ে রইলাম। বৃদ্ধটি আমার দিকে তাকালো এবং উঠে দাঁড়ালো। দাঁড়িয়ে নদীতে এক ঝপাত করে ঝাঁপ দিল। যতক্ষণ পারলাম সাঁতার কাটতে থাকলাম। শেষে মাটি হাঁটুতে বাঁধলো। বুঝতে পারলাম তীরে এসে পৌঁছেছি। দৌড় লাগালাম। চিৎকার অনুসরণ করে কাশবনের ভিতর দিয়ে দৌড়তে লাগলাম। হাজার হাজার মানুষের চিৎকার, চারদিকে মশাল আর মশাল। কেউ কেউ ডাকাত ডাকাত করে চিল্লাচ্ছে। কাশবনের ওই পাশেই একটা বাড়ি আছে, সেখানে সবাই পড়ে রইল। আমি গিয়ে ওইখানে শুয়ে পড়লাম। চারিদিকে মানুষ ঘিরে ধরেছে। কেউ কেউ আমার কাছে ঘটনা জানতে চাইলো। আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। এর মাঝে একজন সবাইকে ধমক দিয়ে সরিয়ে দিল। সবার মাথায় পানি ঢালার ব্যবস্থা করতে বললো। মামার হুঁশ হওয়ার পর আমাকে জড়িয়ে ধরে বললো, ভাগনা বাচ্চা আছো? আপা আমাদের মাইরাই ফেলাইতো। একে একে সবাই হুঁশ ফিরলো। আমি সব ঘটনা খুলে বললাম। এর মাঝে দেখি শরীফের আব্বাও লোক নিয়ে হাজির। কেউ কেউ নদীর পাড়ে যাওয়ার সাহস দেখালো। শেষে আমি সবাইকে নিয়ে নদীর পাড়ে গেলাম। নৌকা নাই। আমরা স্রোতের অনুকূলে হেঁটে যাচ্ছি। সবাই চিৎকার করে উঠলো, এই যে নৌকা! দেখলাম শুধু কঙ্কালটা আছে। এর মাঝে একজন বলল, দেখি তো মাটিতে রাক্ষসটার পায়ের দাগ আছে কিনা। আমরা নদীর পাড়ে কোনো পায়ের দাগও পেলাম না। শেষে কঙ্কালটি কি মাটি দিয়ে দেওয়া হলো।